আমি কাজী আব্দুল নূর রাফিদ, রোল 160506 আজকে আমরা কথা বলবো গিফট স্যাম্পলিং সম্বন্ধে। আমরা গিফট স্যাম্পলিং কিছু বেসিক ডিসক্রিপশন জানবো এবং একটা এক্সাম্পল দেখে ক্লিয়ার হওয়া ট্রাই করবো গিফট স্যাম্পলিং কিভাবে কাজ করে। আচ্ছা, গিফট স্যাম্পলিং একটি মার্কভ চেইন মন্টে কার্লো অ্যালগোরিদম। এটি কোনো একটি স্পেসিফাইড মাল্টিভেরিয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থেকে সিকোয়েন্স অফ অবজারভেশন বের করতে পারে। অর্থাৎ কোনো একটা প্রবাবিলিটি কোনো একটি কোনো একটা ঘটনার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দিলে আমরা হচ্ছে কি এখান থেকে একটা সিমুলেট করতে পারি এমন একটা কেস যেখানে মানে কোন ঘটনা পরপর ঘটতে পারে সেটা একটা সিকোয়েন্স অফ অবজারভেশন আমরা পেতে পারি বা স্যাম্পল পেতে পারি। আর এই সিকোয়েন্স অফ অবজারভেশন থেকে আমরা ওই ঘটনাটির জয়েন্ট ডিস্ট্রিবিউশনে অ্যাপ্রক্সিমেট বের করতে পারি। আর যেহেতু গিফট স্যাম্পল একটা মার্কভ চেইন মন্টে কার্লো অ্যালগরিদম, সো এটা হচ্ছে কি টাইম ডিপেন্ডেন্ট, মিনিং যত বেশি স্যাম্পলিং করা যাবে এটার রেজাল্ট তত বেশি বেটার হবে। সো একটা বেশ বড় একটা নাম্বারের অবজারভেশন যদি স্যাম্পলিং আমরা করি তাহলে আমরা প্রায় অ্যাকুরেট জয়েন্ট ডিস্ট্রিবিউশন এখান থেকে পাওয়া সম্ভব হতে পারে। গিফট স্যাম্পলিং সাধারণত ইউজ করা হয় এমন কেসে যেখানে সরাসরি স্যাম্পলিং করাটা অনেক টাফ, সেসব কেসে গিফট স্যাম্পলিং বেশ ভালো কাজ করে। গিফট স্যাম্পলিং হচ্ছে গিয়ে 2+ ডাইমেনশন অফ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের জন্য কাজ করতে পারে। আর এটার তুলনামূলক স্পেশালিটি হতো এটা প্রায় সব ধরনের প্রপোজাল অ্যাকসেপ্ট করে। এখন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি গিফট স্যাম্পলিং কিভাবে কাজ করে। আমরা প্রথমে একটি সিনারিতে চিন্তা করি যেখানে হচ্ছে গিয়ে দুইজন ফিশারম্যান আছে একই পুকুরে। দুজন ফিশারম্যান এ ও বি একটা সেম পুকুরে মাছ ধরছে। পুকুরে এনাফ মাছ আছে, সো তাদের দুইজনের সবার ধরার জন্য। এখানে সিম্পলিসিটির জন্য আমরা ধরছি যে কোনো একদিনে এ যদি মাছ ধরতে পারে তাহলে আমরা সেটা 1 হিসেবে কাউন্ট করছি, আর যদি মাছ না ধরতে পারে তাকে 0 হিসেবে কাউন্ট করছি। বি এর জন্য সেম। সো সেভাবে আমরা একটি ফার্স্টে মানে ডিস্ট্রিবিউশন চিন্তা করে নিচ্ছি, পরে আমরা চিন্তা করবো যে এটা নর্মাল অন্য কেস থেকে আমরা কিভাবে ডিস্ট্রিবিউশনটা গিফট স্যাম্পলিং এর মধ্যে পেতে পারি আর কি। সো এই ডিস্ট্রিবিউশন আমরা ফার্স্টে ধরে নিয়েছি যে একজনের মাছ না ধরতে পারার প্রবাবিলিটি 0.1, বি ধরতে পারে না এ ধরতে পারে এটা প্রবাবিলিটি 0.3, এবং বি ধরতে পারবে বাট এ মাছ ধরতে পারবে এটা প্রবাবিলিটি 0.2, দুজন একই সাথে মাছ ধরতে পারে প্রবাবিলিটি 0.2। এখান থেকে আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি বের করতে পারি, এবং রিয়েল লাইফ কেসে হয়তো আমাদের এটা এদের কন্ডিশনাল প্রবাবিলিটিটাই পাওয়ার চান্স বেশি, এবং সেখান থেকে জয়েন্ট ডিস্ট্রিবিউশন এমন একটা গিভস এন্ড সাধারণত এমন কেসে ব্যবহার করা যেখানে হচ্ছে গিয়ে ডাইরেক্ট প্রবাবিলিটি জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা বের করা কঠিন, বাট এদের কন্ডিশন বা এই ধরনের পাওয়া পসিবল। সো এখান থেকে আমরা প্রথমে আমরা যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ধরে নিয়েছি সেখান থেকে আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি বের করেছি। যেমন ফার্স্টে কন্ডিশনাল প্রবাবিলিটির মধ্যে আমরা এ গিভেন বি বের করা ট্রাই করেছি, যেখানে আমরা জাস্ট বি0 বি1 এর জন্য নরমালাইজ করেছি এর প্রবাবিলিটি। সো দাঁড়াচ্ছে যে বি গিভেন 0 কেসে এ এর মাছ ধরতে না পারার প্রবাবিলিটি 0.25 এবং ধরতে পারার প্রবাবিলিটি 0.75, আর বি গিভেন 1 কেসে এ এর মাছ ধরতে না পারার প্রবাবিলিটি 0.667 এবং ধরতে পারার প্রবাবিলিটি 0.33। একইভাবে আমরা হচ্ছে গিয়ে এ গিভেন বি কন্ডিশনাল প্রবাবিলিটি বের করতে পারি সেম ভাবে। সো এ গিভেন 0 কেসে বি মাছ না ধরতে পারার 0.2 আর ধরতে পারার প্রবাবিলিটি 0.8। এ গিভেন 1 এর কেসে বি এর মাছ না ধরতে পারার 0.6 এবং ধরতে পারার প্রবাবিলিটি 0.4। এখন এখান থেকে আমরা গিফট স্যাম্পলিং ইউজ করে কিভাবে হচ্ছে আমরা অবজারভেশন পেতে পারি। সো ফার্স্টে আমরা কোনো একটা ইনিশিয়াল কেস ধরতে পারি, যেটা হচ্ছে জেনারেট হবে কোনো একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন এক্স, যেটা হচ্ছে আমাদের এখানকার কেস মানে বৈশিষ্ট্যগুলো মেনটেন করে, যেমন 0 1 এর মধ্যে যে কোনো একটা হতে হবে, এর বেশি হতে পারে না এই ধরনের। এবং এখানে আমরা এটাকে ইটারেট করব এন তম একটা পর্যায়ের পর্যন্ত, 1 থেকে এন তম পর্যন্ত ইটারেট করতে থাকবো, যেখানে আমরা কোন একটা ধাপে এ ওয়ান পাবো তার আগের কন্ডিশনাল প্রবাবিলিটির উপর ডিপেন্ড করে, যেখানে হচ্ছে গিয়ে তার আগের ধাপের এ গিভেন বি1 থেকে তার আগের ধাপে বি1 যেটা ছিল সেটা অ্যাপ্লাই করে আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে জেনারেট করার ট্রাই করবো এ আই কত হবে, এবং এআই থেকে আমরা হচ্ছে গিয়ে কন্ডিশনাল প্রবাবিলিটি বি গিভেন এ থেকে বি1 জেনারেট করার ট্রাই করব। এভাবে আমরা স্যাম্পলিং করতে থাকবো এন পর্যন্ত। এখানে এন যত বড় হবে তত বেটার আমরা রেজাল্ট পাবো, এবং এখানে প্রত্যেক স্যাম্পলে আমরা দেখবো যে হচ্ছে এ
কি একটা মানে এ মাছ ধরছে কি না ধরছে এটা জেনারেট হবে, বি সো এখান থেকে আমরা একটা সিকোয়েন্স অফ অবজারভেশন পাবো যে মানে কতবার এ মাছ ধরতে পারছে বা না পারছে। এখান থেকে আমরা হচ্ছে সিকোয়েন্স পাবো। এখান থেকে আমরা যদি জয়েন্ট ডিস্ট্রিবিউশন ক্যালকুলেট করতে চাই তাহলে আমার কিছু প্রথম কিছু স্যাম্পল গুলো আমাকে বাদ দিতে হবে, কারণ প্রথমটা যেহেতু আমি কোনো একটা র্যান্ডম ইনিশিয়াল পয়েন্ট থেকে ধরেছি, সো সেটা আমার ইউজফুল পয়েন্টে আসতে একটা টাইম লাগবে। সো প্রথমগুলো ডিলিট করে বাকিগুলোর উপর থেকে জয়েন্ট ডিস্ট্রিবিউশন ক্যালকুলেট করলে আমরা আশা করা যায় ভালো রেজাল্ট পাবো, এবং এখানে যত বেশি স্যাম্পল না যাবে তত বেশি রেজাল্ট হবে, এবং একটা হাই অ্যামাউন্টের জন্য এটা প্রায় এক্সাক্ট জয়েন্ট ডিস্ট্রিবিউশনের উপর কলাপস করার কথা যদি ঝামেলা না হয়। আর এখানে আমরা A1 জেনারেট করছি, এটা হচ্ছে গিয়ে আমাদের কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন যেটা পাওয়া আছে A given B1 সেখান থেকে জেনারেট হচ্ছে। আর কোনো কিছু আমরা যদি এখন এই স্যাম্পল গুলো পাই, এখান থেকে আমরা জয়েন্ট ডিস্ট্রিবিউশন ক্যালকুলেট করতে পারবো। ফর ফর এক্সাম্পলের জন্য আমরা প্রায় যদি 10,000 স্যাম্পল করি, এখানে প্রথম 100 ফার্স্ট স্যাম্পল গুলো বাদ দিতে হবে, কারণ এটা যেহেতু আমরা ইনিশিয়াল কেস থেকে নিয়েছি। এটা আপাতত আমার এক্সাম্পল ছিল। থ্যাংক ইউ।